আমরা হাতির পিঠে দিস্টেশ পুরো এক্সারসাইজ হয়ে যাচ্ছে। 5 কেজি লোকে বেড়াতে গেলে হারিয়ে যায়, ভুলভাল বকছি, আর আমি ওয়েট বাড়িয়ে কমিয়ে যাব। ও नहीं करेंगे, ठीक है ठीक है। এখানকার গাইডরা না তোমাকে মিসগাইড করার প্রচন্ড চেষ্টা করবে, বলবে ভুল ভুলাইয়া হারিয়ে যাবে, কি করে তোমরা ঘুরবে। केसरिया बालम अवनी पधारो मार देश रे, पधारो मार देश। केसरिया बालम अवनी पधारो। আমরা এখন বেরোচ্ছি জয়পুর সিটি ঘুরতে। আজকে আমরা যাবো 3টে ফোর্ট ঘুরতে। তো প্রথমে যাচ্ছি আমের ফোর্টে, আর আজকে সারাদিন অনেক অনেক প্ল্যান আছে। তো আমরা একটা ওলা অটো বুক করে নিয়েছি, এসেও গেছে, হোটেলের নিচে দাঁড়িয়ে আছে, আর আমরা এখন বেরোচ্ছি। তো চলো। হোটেলের নিচে দাঁড়িয়ে থাকা অটোতে উঠে পড়লাম। তোমরা যদি গাড়ি বুক করো তাহলে ঠিক আছে, না হলে জয়পুরের অটো সার্ভিস এতটাই ভালো যে খুব ইজিলি অটো পাওয়া যায়। তবে লোকাল অটো ট্যুরিস্ট দেখে একটু বেশি চায়, সেক্ষেত্রে আগেও বলেছি ওলা অটো বুক করে নিতে পারো। আমাদের হোটেল থেকে আমের ফোর্টের ডিস্টেন্স ছিল 12 কিলোমিটার। আমাদের অটোতে লেগেছিল 163 টাকা। আমরা সকাল সকাল ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়েছিলাম, কারণ আমাদের এলিফ্যান্ট রাইড করা ছিল, যেটা 11টা অবধি চালু থাকে। আর একটা কথা, অটো বা কার আমের ফোর্টে তোমাদের যেখানে নামাবে সেখানে অনেক গাইড বা এজেন্ট থাকবে যারা তোমাকে ভুলভাল ইনফরমেশন দেবে, মিসগাইড করার চেষ্টা করবে। যেমন আমাদের বলেছিল এলিফ্যান্ট রাইড করতে গেলে 2500 টাকা লাগবে, 900টা সিঁড়ি রয়েছে, জিপ ছাড়া উঠতে কষ্ট হবে, আর এলিফ্যান্ট চড়ে কি হবে, ডিরেক্ট এলিফ্যান্ট ভিলেজে নিয়ে যাবে, এক্সেট্রা এক্সেট্রা। তাই এদের কথায় কান না দিয়ে চুপচাপ এন্ট্রি গেটের দিকে এগিয়ে যাবে। এখানে গভর্নমেন্ট থেকে পুরো ফিক্স রেট রয়েছে। আমের ফোর্ট একটু উঁচুতে হওয়াতে 3 ভাবে যাওয়া যায়। পায়ে হেঁটে গেলে নিচু নিচু স্টেপস আছে, যেটা আরামসে চারিদিক দেখতে দেখতে উঠতে পারবে। আর জিপ কার রয়েছে, যেটা 500 থেকে 600 টাকা মতো রাউন্ড ট্রিপ নেবে, তোমাকে নিয়ে যাবে আবার ঘুরিয়ে নিয়ে আসবে। আর রয়েছে এলিফ্যান্ট রাইড, যদি রয়্যাল ফিলিং চাও তাহলে এটা চড়তেই পারো। এটার ফিক্সড চার্জেস 1500 টাকা ফর 2 পার্সন। আমাদের যবে থেকে প্ল্যান হয়েছে তবে থেকে ইচ্ছে ছিল এই এলিফ্যান্ট রাইডের। রেড স্যান্ডস্টোন আর মার্বেল দিয়ে বানানো এই আমের ফোর্ট জয়পুরের সবচেয়ে বড় টুরিস্ট অ্যাট্রাকশন। রাজপুত রাজাদের বানানো এই প্যালেসটিতে মুঘল আর্কিটেকচারের অনেক ইনফ্লুয়েন্স আছে। ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঐতিহাসিক এই আমের ফোর্টেই রয়েছে পৃথিবীর সব থেকে সুন্দর শীষমহল। কিছুক্ষণ লাইনে দাঁড়িয়ে আমরা উঠে পড়লাম হাতির পিঠে। আর এখানে বলে রাখি, এরা কিন্তু অনলি ক্যাশ নেয় এলিফ্যান্ট রাইডের জন্য, কোনো ইউপিআই বা কার্ডের ব্যবস্থা কিন্তু নেই। আমরা হাতির পিঠে। How's the feeling? Superb, superb. আমি সেই কেরালাতে গিয়ে হাতির পিঠে উঠেছিলাম, আর এখন এই যে উঠে পড়েছি হাতির পিঠে এত বছর পরে। আমার খুব ইচ্ছে ছিল, যবে থেকে রাজস্থান প্ল্যান করছি তবে থেকে আমার ইচ্ছে ছিল যে হাতির পিঠে উঠবো। এন্ড যতটা ভিডিও দেখে ভয় লেগেছিল ততটা ভয় লাগছে না, ইটস ভেরি ভেরি কমফোর্টেবল। আর এখানে সামনে পুরো হাতির লাইন, আর এখানে হাতির রেট ফিক্স, গভর্নমেন্ট থেকে ফিক্স করা 1500 টাকা করে। রিসেন্টলি বেড়েছে, আগে 1100 টাকা ছিল, এখন 1500 টাকা হয়ে গেছে। আর এই পুরো আমের ফোর্টটা পুরো আরাবল্লী রেঞ্জ দিয়ে ঘেরা, বেশ সুন্দর। আর মানে অদ্ভুত একটা ফিলিংস হচ্ছে। আমি আজকে একটা বিরল দৃশ্যের সাক্ষী। কি কি কি? সেটা হচ্ছে হাতির পিঠে আজকে হাতি উঠেছে। হাতি কি উপর হাতি।
ওরে বাবা শাট আপ। হাতের পিঠে উঠতে উঠতে চোখে পড়ল আমের প্যালেসের সামনে মাওতা লেকের ওপর কেসর খেরি বাগ। যোধা আকবর মুভিতে বেশ কিছু সিনস এই গার্ডেনে শুট করা হয়েছিল। হাতির পিঠে প্রায় 20 মিনিট ধরে চড়ে অবশেষে আমরা পৌঁছে গেলাম আমের ফোর্টের ভিতরে। আর এখন আমরা ঢুকছি সুরজ পোল দিয়ে। এখানে পোল বলতে দরজা ডিনোট করেছে। হিউজ। সামনে দুটো কামান রাখা। এটা সুরজ পোল, কারণ এখানে পূর্ব দিক আর এখান দিয়ে ডিরেক্ট সূর্যের আলোটা প্রথম এখান দিয়ে আসে। আর এই পুরো এরিয়াটা যখন রাজা এই সুরজ পোল দিয়ে ঢুকতো তখন এই পুরো এরিয়াটাতে সৈন্য দাঁড়িয়ে থাকতো, তারা মার্চ প্যারেড করতো, রাজাকে ওয়েলকাম করতো। আর এই পুরো বাগানে মানে এখন এই পুরো করিডোরটায় এখন গাছ টাছ লাগিয়েছে, আগে এখানে পুরো সৈন্য ভর্তি থাকতো, তারা রাজাকে ওয়েলকাম করতো। আমি বলবো এখন 1500 টাকা দিয়ে এই এক্সপিরিয়েন্সটা কিন্তু ভীষণ অর্থের। মানে আমরা খুব মজা পেলাম, ভয় অল্প অল্প করেছে বাট মজা প্রচন্ড পেয়েছি, তাই না? হ্যাঁ হেভি মজা। আর একটা অদ্ভুত হাতে পিঠে উঠিনি, মানে এটার এক্সপেরিয়েন্সটা অন্যরকম। হ্যাঁ, তার উপর যখন আর মাঝে মাঝে না নাকে জল ঝাড়ছে, হাতে নাকের জল ঝাড়ছে আর আমাদেরকে পুরো ভিজিয়ে দিচ্ছে। সো এটা কিন্তু একদম আমি বলবো তোমরা যদি আমের ফোর্ট আসো হাতিটা অবশ্যই চড়ো, একটু কস্টলি হলেও কিন্তু এটা কিন্তু ভীষণ ওঠে। আমের ফোর্টের কোনায় কোনায় হিস্ট্রি লুকিয়ে আছে, তাই আমি বলবো একজন সার্টিফাইড গাইড নিয়ে নিতে। আমরা নিচে থেকেই গাইড নিয়েছিলাম 400 টাকায়, আর উনি শুধু আমাদের ইনফরমেশনই শেয়ার করেননি, ভালো ভালো ফটোও তুলে দিয়েছেন। এছাড়া ফেরার সময় উনি জিপেরও ব্যবস্থা করে দিয়েছিলেন অ্যাজ কমপ্লিমেন্টারি। আমের ফোর্টের এন্ট্রি টিকিট ছিল 102 টাকা পার হেড। তো চলো ওনার সাথেই আমরা আমের ফোর্টটা ঘুরে দেখে নিই। जयपुर शहर को 3 हिस्सों में बसाया गया, 3 डिवाइडेशन। ओल्ड जयपुर है, पिंक सिटी है, न्यू जयपुर है। अभी जो अपन विजिट कर रहे हैं दिस इज ओल्ड जयपुर, 11वीं सेंचुरी की बसावट, 11वीं शताब्दी की। फर्स्ट में यहाँ पे मीनाओं का राज होता। मीना एक कास्ट होती है जो राजस्थान में बहुत पाई जाती है, जो मीनाकारी का काम किया करते थे। वही राजा थे, वही प्रजा थी। एमपी से एक राजा आए थे, फर्स्ट राजा दूले राय, जिन्होंने मीनाओं को हरा के राजपूत वंश की शुरुआत इसी गांव से की गई थी। 26 जनरेशन तक राज परिवार इसी आंबर पैलेस में रहते, 26 जनरेशन तक। 27 राजा हुए थे सवाई राजा जयसिंह, जिन्होंने जयपुर बसाया, खुद के रॉयल फैमिली जयपुर जाके शिफ्ट हो गई। अभी जयपुर शहर के 8% किंग हैं, 41 जनरेशन के हैं। राजा पद्मनाभ सिंह नाम है। राजा के पास में अभी 2 ही प्रॉपर्टीज हैं, एक सिटी पैलेस जहाँ पे रॉयल फैमिली निवास करती है, एक जेगड़ फोर्ट था ये राजा का आर्मी किला, जो आज भी रॉयल फैमिली के ही पास में। बाकी जितनी भी प्रॉपर्टीज हैं सब पे गवर्नमेंट का कब्जा है। राजा मान सिंह जी का नाम सुना होगा आप लोगों ने, फर्स्ट वाले जो मुगल सेना के अंदर चीफ कमांडेड आर्मी थे, वो यहीं के किंग थे। यहाँ राजा मान सिंह जी के द्वारा हर दिन का एक मंदिर बनवाया गया, एवरी डे का एक टेम्पल। 365 दिन के 365 मंदिर बनवाए थे। एक मस्जिद अकबर के लिए बनवाई थी। जोधाबाई का नाम सुना होगा आप लोगों ने, राजा भारमर की बेटी और मान सिंह की बुआ, यहीं पे उनका जन्म हुआ था, यहीं से वो शादी होकर फतेहपुर गए बोलो। अच्छा, जयपुर इकलौती एक ऐसी सिटी है पूरे इंडिया के अंदर जो एक प्लान सिटी है, जो पहले बनाई गई थी फिर बाद में बसाया गया था, क्योंकि जयपुर के जो किंग थे सवाई राजा जयसिंह, वो एक एस्ट्रोलॉजर थे। इस पूरे जयपुर शहर को वास्तु के हिसाब से बनाया गया है। जयपुर शहर को मैम जेम्स की नगरी के नाम से भी जानते हैं। आज भी एशिया की सबसे बड़ी मंडी राष्ट्रीय रत्न स्टोन के लिए जयपुर शहर है, हीरे के लिए गुजरात जाना जाता है। भगवान राम थे, उनके 2 लड़के थे लव और कुश। जयपुर की जो रॉयल फैमिली है वो कुश के वंशज में से, उनको बोलते हैं कछुआ वंश। ये रॉयल फैमिली का ओल्ड पैलेस 11वीं सेंचुरी से 15वीं सेंचुरी तक रॉयल फैमिली इसी के अंदर निवास करती थी। राजा भारमल, भगवान दास, जोधा का जन्म, जोधा की शादी वगैरह सभी इसी पैलेस से होती है। सामने जो मकान जो देख रहे हैं ये उन्हीं मीना समाज के लोगों के मकान है।
जो लोग रहते हैं वो मकान को रिनोवेट करवाते हैं। बहुत से लोग मैम छोड़ के जा चुके हैं, डैमेज मकान दिखाई इधर, ये डैमेज मकान भी है, लोग छोड़ के भी जा चुके हैं ऐसे। सामने एक वॉल दिख रहा है मैम, पहाड़ों के ऊपर बनाया हुआ दिख रहा है वॉल आपको, इसने पूरे ओल्ड जयपुर को कवर किया हुआ है। ये एशिया का तीसरे नंबर का सबसे लंबा सेफ्टी वॉल है। फर्स्ट चाइना है, सेकंड कुम्भलगढ़ है, थर्ड आम्बेर फोर्ट है। ये वो टावर है उस जमाने के जहां सैनिक खड़े होते थे निगरानी के लिए। सैनिकों के पास एक ड्रम्स होता था, कभी भी कोई खतरा होता तो उसको प्ले करते थे, उसके बाद महल परिसर में पहुंच जाती थी और यहाँ पे सेना अलर्ट हो जाती थी। इस आम्बेर पैलेस का जो नींव रखा गया था स्टार्टिंग वो 1592 1592 के अंदर राजा मान सिंह जी के द्वारा 3 राजाओं ने मिलकर इस पैलेस का निर्माण कराया था। राजा मान सिंह है, मिर्जा जय सिंह है, सवाई जय सिंह ने कंप्लीट कराया। इस पूरे पैलेस को कंप्लीट होने में 137 साल लगे थे, 137 ईयर्स। राजा की 3 जनरेशन लगी थी। 2013 के अंदर ये पैलेस और ये गांव पूरा वर्ल्ड हेरिटेज में आ चुका है। इसको यूनेस्को के द्वारा ही संभाला जाता है। दिस गेट नेम इज सूरज पोल गेट, सन गेट। सूरज कहां से निकलता है? ब्याहिन से। ये केवल रॉयल फैमिली के एंट्री के लिए बनाया गया था। रॉयल फैमिली कभी भी इस पैलेस के ऊपर आती थी तो वॉक करके नहीं आती थी, एलिफेंट सवारी, शाही सवारी। आज भी जब सुबह मॉर्निंग टाइम पे जो एलिफेंट जो राइड होता है वो इसी दरवाजे से लेके आता है और वहां लाके ड्रॉप करता है। उसी के सामने एक अपोजिट में एक गेट बनाया हुआ है, चांद पोल गेट, मून गेट। चांद कहां से निकलता है? पीछे से। वो आम पीपुल्स के आने जाने के लिए बनाया गया था। सामने दरवाजे बने हुए सर छोटे छोटे से। राजा की जो आर्मी थी, जो सेना थी, इनके घोड़ों के आस्ताबल थे, सेना के घोड़े वगैरह यहीं पे बना करते थे। लेफ्ट हैंड पे एक मंदिर है, शीला माता, काली माता का मंदिर है। 16वीं सेंचुरी में राजा मान सिंह जी इनको बंगाल से लेके आए थे। बंगाल वाली जगह आज बांग्लादेश के अंदर, पहले बंगाल और बांग्लादेश एक ही थे। ये महल का वो हिस्सा है जो सबसे लास्ट में बनवाया गया था 17वीं सेंचुरी में। इस पूरे पैलेस को बोलते हैं हम दीवाने आम। 17वीं सेंचुरी में जनता के बीच में जो भी प्रॉब्लम्स होती थी, लड़ाई झगड़े, जमीन जायदाद, राजा उनके लिए दरबार लगाते थे, उनकी सुनवाई की जाती थी। बीच में यहाँ पे किंग बैठते थे, बाहर की तरफ आम पीपुल्स को बिठाया जाता था। ये 48 पिलर से बनाया गया है। 32 तो मैम ये रेड स्टोन्स की है और 16 मार्बल की है। मार्बल वाला जो सेक्शन है वो किंग के लिए बनाया गया था। ऊपर एक एलिफेंट दिख रहा है मैम, एलिफेंट की सूंड के अंदर एक फूल बनाया हुआ है। हिंदू समाज के अंदर हाथी को शक्ति का प्रतीक मानते हैं और आज भी मानते हैं। जिससे हिंदू आर्किटेक्ट, राजपुताना आर्किटेक्ट। डाउन साइड में अपन देखेंगे फूल पत्तियां। फूल पत्तियों का चलन कब हुआ था? जब मुगल भारत में आए थे, जिससे मुगल आर्ट। इसी तरीके से जो पूरा पैलेस अपन विजिट करेंगे वो मिक्सचर है हिंदू और मुस्लिम। बनवाया जो था वो राजपूत राजाओं ने बनवाया था पूरे वास्तु के हिसाब से, क्योंकि रॉयल फैमिली जो ज्यादा बिलीव क्या करती थी अपने एस्ट्रोलॉजर्स पे, वो किसी पर भरोसा नहीं करते थे। दिख रहा है गणेश जी बने हुए छोटे से। इस गेट का नाम है गणेश पोल। पोल में राजस्थानी लोकल लैंग्वेज में गेट को बोलते थे और गणेश जी की प्रतिमा बनी हुई थी। इस गेट का नाम हो गया गणेश पोल। ये जो पेंटिंग जो देख रहे हैं मैम आप, ये फ्रेस्को पेंटिंग वेजिटेबल कलर से एक ही बार पेंट किया गया 400 साल पहले, 400 ईयर्स ओल्ड। দেওয়ানি আমের গায়ে লাগোয়া সেকশনকে বলে 27 কাছেরি। ওই সময় রাজার আন্ডারে 27টা অঞ্চলে রাজত্ব ছিল, যার হিসাব নিকাশ এই বিল্ডিং এই করা হতো। এক কথায় বলতে গেলে রাজার অ্যাকাউন্ট ডিপার্টমেন্ট ছিল এই 27 কাছেরি। गार्डन दिख रहा है आपको? दिस गार्डन नेम इज सैफरन गार्डन। 16वीं सेंचुरी में राजा मान सिंह जी ने केसर मंगवाया था श्रीनगर से, कश्मीर से। यहाँ उगाने का प्रयास किया गया था। पर केसर कहाँ पैदा होता है? ठंडी और बर्फीली जगहों पे। राजस्थान में वैसे ही टेम्परेचर बहुत हाई होता है, वो अनसक्सेस रहा है। उसके लिए झील का निर्माण कराया गया इसको ठंडा रखने के लिए, फिर भी वो अनसक्सेस रहा, सक्सेस नहीं हुआ। उसके बाद में फ्लावर उगाए गए जिससे रॉयल फैमिली का इत्र तैयार होता था खुशबू के लिए। चेल लगी हुई छत के ऊपर, शाम के वक्त लाइट एंड साउंड शो यहीं पे होता है। 17वीं सेंचुरी में भारत में बिजली नहीं था। अगर इस महल परिसर के अंदर लकड़ियां जलाई जाती तो धुएं से महल काला हो सकता था। इन लोगों ने बिगर बिजली का गीजर बनाया था। ये एक चिमनी बोलते हैं इसको।
ये आप आर्ट जो देख रहे हैं ये मुगल आर्ट है। अंदर की तरफ एक पानी का टंकी बनाया हुआ है, ये पानी की टंकी के ऊपर बनाया हुआ है। यहाँ दोनों तरफ लकड़ी लगाई जाती थी, आग जलाई जाती थी, धुआं जो होता था इस महल परिसर के बाहर निकल जाता था। ये वॉल किससे? ये 5 मटेरियल से बनाया गया है। एक लाइमस्टोन भी था, एक इसमें 5 मटेरियल है। उड़द का दाल है, नेचुरल गोंद है, मुल्तानी मिट्टी है, गुड़ का पानी है, अंडा होता है एक, ये उसी से पॉलिश किया गया है इसको ठंडा रखने के लिए। ये गर्म पानी के लिए टंकी थी, अच्छा, ठंडे पानी के लिए वो थी, अलग-अलग से। दोनों अलग। अब इसको यूज में किस तरीके से लेते थे मैम? पाइप लगे हुए, ये साइड में भी लगा हुआ है कॉपर का पाइप, इन नालियों के द्वारा होता हुआ इन साइड के अंदर बाथटब बनाया गया था। ये पानी दोनों वहां से कनेक्शन होके वहीं पे जाया करता था। और जब रानियां नहा के वहां से, 1 मिनट में, रानियां जब वहां से निकल के बाहर निकलती थी तो विटामिन डी यहाँ से लिया करती थी, डायरेक्ट विटामिन डी मिला करता था। अच्छा, आइए, ये बाथटब, जगबुजी बाथटब। एक रानी के पास में 10 दासियां होती थी, 4 दासियां साइड में बैठा करती थी, बीच में क्वीन को बिठाया करते थे, उनका स्नान यहीं पर कराया जाता था। इस गेट पे जो पेंटिंग बना हुआ है ये बिल्कुल नॉर्मल नजर आएगा, अंदर की तरफ चलेंगे तो इसका एक अट्रैक्शन चेंज होगा। तो देखते आएंगे सर आप गेट पर से दिखाएगा आपको, इसमें भी इस तरीके से चमक है। 24 रियल गोल्ड से बनाई गई पेंटिंग। सच में गोल्ड है क्या? यस मैम, ये पैलेस के साथ का है 24 रियल गोल्ड, वहां पीपल्स के आने जाने के लिए। इस पूरे पैलेस को बोलते हैं दीवाने खास। इस पैलेस का निर्माण 16वीं सेंचुरी में मिर्जा राजा जयसिंह ने कराया। मिर्जा राजा जयसिंह की 2 रानियां थी, 2 वाइफ थी। फर्स्ट रानी का बेडरूम इधर बनाया था, सेकंड वाली का आगे बनाया था। इन साइड में राजा का बेडरूम था, दोनों रानियों के बेडरूम से कनेक्टेड। इसी जगह को बोलते हैं शीश महल, मिरर पैलेस। 16वीं सेंचुरी में बेल्जियम से मिरर मंगाए गए थे। मिरर जो लगे वो बेल्जियम के मिरर जो आए थे वो बड़ी बड़ी मात्रा में आए थे। इनको छोटा छोटा काट के लोकल आर्टिस्टों द्वारा एक शीश में बनाया गया था। इसमें गोल्ड का वर्क है मैम, सिल्वर का वर्क है, बेल्जियम मिरर का वर्क है। 2013 से पहले लोग अंदर जाते थे मैन शीश महल के अंदर, मोमबत्ती को जला के दिन में तारे दिखाते थे। लोगों ने इसको डैमेज कर दिया। वर्ल्ड हेरिटेज माने के बाद में इसको कवर कर दिया गया, अंदर कोई नहीं जाता। हुक्स लगाए गए थे, दिख रहे हैं आपको हुक्स लगे हुए ऊपर, पर्दों से इसको कवर किया जाता था। अंदर मशाल जलाई जाती थी, मशाल जब जलती थी तो शीशा गर्म होता था, वातावरण सर्दी के अनुकूल होता था। सामने जो बनाए गए थे वो गर्मियों के लिए बनाए गए थे। उस जगह को बोलते हैं सुख मंदिर। मैम सामने जो गार्डन नजर आ रहा है आपको, इस गार्डन का नाम है मुगल गार्डन। ये मुगल आर्किटेक्ट द्वारा ही बनाया गया था। इस जगह को बोलते हैं सुख मंदिर। यहाँ पे राजा अपने गर्मियों में बेडरूम यूज में लेते हैं। यहाँ पे बिगर बिजली का एसी। अंदर जो वर्क देख रहे हैं ये सूर्य वगैरह जो बनाया हुआ है ये मुगल आर्ट है। ये पूरा टोटल जो देख रहे हैं जितना भी आर्ट है ये मुगल आर्ट है। ये नेचुरल एयर कंडीशन मार्बल्स दिख रहा है सामने आपको, बारीक बारीक से दिख रहे हैं आपको हुए हुए। यहाँ से बाहर से हवाएं आती थी, ऊपर एक पानी का टंकी बनाया गया था, पानी उसको तरफ से छोड़ते थे। जो हुक्स लगाए गए थे यहाँ पे, कस कस की टाटियां लगाई जाती थी जिससे ठंडी हवा बाहर नहीं आती थी, अंदर ही रहा करती थी। यहाँ पे 4 हुक्स लगाए गए थे। रानियों का एक झूला लगता था यहाँ। रानी जब झूला झूलती उनके जो पैर होते थे वो पानी के अंदर होते। उनको जो प्लिंग्स पैदा होती थी उनको ऐसा लगता था हम महल परिसर के बाहर है। रानियों को बाहर जाने की अनुमति नहीं थी। उनकी सुख सुविधा की सारी चीजें इसी पैलेस में राजा ने 400 साल पहले बनवा दी। हाथी के दांत आइवरी का वर्क हुआ है, पहले पूरे पे हुआ था, लोगों ने इसको डैमेज कर दिया। मेन भूल भुलैया यही थी जो जगर फोर्स से कनेक्टेड होती थी। इसको जो रास्ता यूज में ले सकते थे वो केवल रॉयल फैमिली सैनिकों के लिए बाहर बनाया गया था। इसको 2013 से पहले खुला हुआ था, और कुछ गंदे टूरिस्ट आते सर इसमें भी गंदगी करना स्टार्ट कर दिया। प्लीज आइए, रैंप वाला रास्ता दिख रहा है आपको, ये व्हीलचेयर के लिए बनाया गया था। इस पूरे पैलेस में सर रैंप वाला रास्ता जो केवल क्वीन के लिए बनाया गया था और उनकी हैवी ड्रेस की वजह से। ये राजा मानसिंह का महल। ये महल का वो हिस्सा था जो सबसे फर्स्ट के अंदर बनवाया गया था।
ये वो राजा थे जो मुगल सेना के अंदर चीफ कमांडर आर्मी थे। राजा मान सिंह जी की 12 रानी है। राशि कितना होता था? 12 होता है। हर एक राशि के हर राशि के एक रानी लेके आते। 12 अपार्टमेंट बनाए गए थे 12 रानियों के लिए अलग अलग। फर्स्ट रानी का अपार्टमेंट, सेकंड एंड थर्ड, 3 इस लाइन में थे, 3 इधर बनाए, 3 इस साइड में बनाए हुए थे और 3 इस साइड में बनाए हुए। अच्छा। जो फर्स्ट वाला है उसको बोलते थे पटरानी का अपार्टमेंट, मेन रानी का अपार्टमेंट। अच्छा। उसी रानी के संतान को आगे गद्दी मिलती थी। सामने वाली जगह को बोलते हैं सिर्फ 12 दरी। राजा मान सिंह जी जब यूथ आते थे 12 रानियों की जो भी प्रॉब्लम्स, जो भी समस्या होती थी उनका समाधान यहीं पे किया जाता था। अकबर में वो जो फाइटिंग सीन, यस, सोनू सूद साहब और ऐश्वर्या राय बच्चन के बीच में जो प्रैक्टिस वो यहीं पे शूट किया गया था। इस पैलेस में बहुत सारी मूवीज का शूट हुआ है। वीर है, हुकूमत है, संतलत है, बाजीराव मस्तानी, खलनायक। ये जो कड़ाव जो देख रहे हैं, जोधा अकबर मूवी देखा होगा आप लोगों ने, ये केवल शूटिंग के लिए बनाया गया था, कोई और नहीं है। ये वो टनल का रास्ता जो जगह फोर्ट से कनेक्टेड होता है। यहाँ से सैनिक इमरजेंसी के तौर पर रास्ता यूज में लिया करते थे, केवल सैनिकों के लिए बनाया गया था। मैम लुक एट दैट, अंदर काफी स्मेल आता है, अभी चमकदड़ मल वगैरह बनाया हुआ है इसमें, तो सांस लेने में बड़ा दिक्कत आता है। ये है पानी का मटका। किस तरीके से लेते थे इसको, इतना जमीन के अंदर खड्डा खोद के गाढ़ा करते थे, अंदर पानी डाला करते थे, गुलाब की पत्ती डाला करते थे। 24 आवर्स बाद में वो पानी निकलता था जो गर्मियों में से फ्रीज में से यूज में लेते हैं। 3 माटियों से बनाया गया है, काली, पीली और लाल माटी। थैंक यू। आपका फोन नंबर बता दीजिए। मेरा नंबर है 7568798439। मैं आम्बेर पैलेस पे आपको अवेलेबल मिलूंगा सुबह अर्ली मॉर्निंग 8 बजे से लेके दोपहर 2 बजे तक। তো আমরা এখন চলে এসেছি পান্নামিনা কুন্ড। আমের ফোর্ট থেকে 1.5 কিলোমিটার দূরে রয়েছে এই স্টেপ ওয়েলটা। আমরা একটা অটো হায়ার করে নিয়েছিলাম আমের ফোর্টের বাইরে থেকে, যেটা পান্নামিনা কুন্ড, জায়গার ফোর্ট আর নাহারগড় ফোর্ট ঘুরিয়ে আমাদেরকে জলমহলে নামাবে। আর রেট ফিক্স হয়েছিল 750 টাকা, কিন্তু আমরা পুরোটা কমপ্লিট করতে পারিনি, সে কথা পরে বলছি। রাজপুত ডাইনেস্টির অনেক আগেই এই অঞ্চলে মিনা বংশের রাজত্ব ছিল। সেই সময় এই স্টেপওয়েলটা তৈরি করা হয়েছিল টু স্টোর রেইন ওয়াটার। এই স্টেপওয়েলের ডিজাইনটা বেশ সিম্পল অ্যান্ড অ্যাস্থেটিক। চারদিকে স্টেপ করা আছে, গরমকালে যখন জল কমে যায় সো পিপল ক্যান গো ডাউন টু কালেক্ট দ্য ওয়াটার। এখানে অনেক মুভির শুটিং হয়েছে, লাইক পহেলি, ধড়ক, সুস্মিতা সেনের আরিয়া, ভুল ভুলাইয়া। আর এখানে যে প্যাভিলিয়নটা ছিল সেটা সেই সময় রেস্টিং রুম অর মেবি চেঞ্জিং রুম হিসেবেও ইউজ করা হতো। আর এই স্টেপওয়েলের পাশে চারদিকে ছাত্রী আছে, যেখানে সেই সময় গার্ডরা পাহারা দিত। 1500 বছরের পুরনো এই স্টেপওয়েলের সিমেট্রিক্যাল স্টেপস, পান্না সবুজ জল আর ওপরের নীল আকাশ, ফটোজেনিক প্লেস যা আজকাল ট্যুরিস্টদের অ্যাট্রাকশন করছে। এবার আমরা বেরিয়ে পড়ি জায়গার ফোর্টের উদ্দেশ্যে। একই দিনে এই 3টে ফোর্ট করাটা বেশ টায়ারিং, কিন্তু একটু সকাল সকাল বেরিয়ে পড়লে ধীরে সুস্থে হয়ে যায় আর ট্রান্সপোর্ট কস্টটাও কিন্তু বেঁচে যায়। জায়গার ফোর্টে আমাদের এন্ট্রি ফি লেগেছিল 150 টাকা পার হেড আর অটোর পার্কিং চার্জ নিয়েছিল 50 টাকা। আমরা চলে এসেছি জায়গার ফোর্টে, আর একটু আগে একটা ম্যাসাকার করেছি, যেটা আমি জেনারেলি করে থাকি। সেটা হচ্ছে যে আমি একটু আগে বক বক করে গেছি পান্নামিনা কুন্ডে গিয়ে, কিন্তু ভিডিওর মাইকটাই অন করিনি। এটা আমার স্পেশাল ট্যালেন্ট,
আমি এরকম ধরনের কাজকর্ম করে থাকি। তো যাই হোক, যেটা হচ্ছে গিয়ে এখন জায়গার ফোর্টে চলে যাচ্ছি। মূল স্পেশালিটি হচ্ছে এখানে একটা বিশাল বড় কামান রাখা আছে। এটার নাম হচ্ছে এখানে আগে সেটা দেখে নিই, তারপরে বাকি ফোর্টটা ঘুরবো। আমাদের অটো যেটা ভাড়া করেছি সেখান থেকে আমাদেরকে আলটিমেটাম দেওয়া হয়েছে 1 ঘন্টার মধ্যে ঘুরতে হবে, না হলে গাড়ি ছেড়ে দিতে হবে। তো তোমরাই বলো, একে পায়ে হেঁটে এতটা ঘোরা এই রোদের মধ্যে, তার মধ্যে আবার হচ্ছে গিয়ে এরকম থ্রেট, তার মধ্যে ফটো তোলা থাকে, এত কিছু কি করে কেমনি করবো। ঠিক আছে, এনিওয়ে, আমের প্যালেস থেকে প্রোটেকশন দেওয়ার জন্য আমের প্যালেসকে এখানে একটা সেনাদের জন্য একটা সেনা ছাউনি বানানো হয়েছিল। সেটা হচ্ছে গিয়ে এই জায়গার ফোর্ট। এখানে প্রায় 10,000 মতো সেনারা থাকতো। আর্মি এখানে পুরো মোতায়েন থাকতো। বেশ খাড়াই। ভালো মতো হাঁটা হয়ে যাচ্ছে, হ্যাঁ বেশ খাড়াই। পুরো এক্সারসাইজ হয়ে যাচ্ছে। 5 কেজি লোকে বেড়াতে গেলে ওয়েট কমিয়ে যায়, সরি বাড়িয়ে যায়, ভুলভাল বকছি। আর আমি ওয়েট বাড়িয়ে কমিয়ে যাব। যে আমরা চলে এসেছি জয়বান কামানের সামনে। বিশ্বের সবচেয়ে বড় ক্যানন এই জয়বান ক্যানন, আর গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে এর নামও রয়েছে। ক্যানন নিয়ে অ্যাটাক করার স্টাইল মুঘলরাই ইন্ডিয়াতে এনেছিল, তবে এটা মুঘল ক্যাননের থেকেও এক ধাপ ওপর ছিল। ঔরঙ্গজেবের শাসনকালে যখন কট্টর অত্যাচার, কর আদায়, মুসলিম ধর্মে জোর করে কনভার্ট করা ইত্যাদি বেড়ে গেছিল, সেই সময় রাজা জয় সিং প্রতিবাদী আওয়াজ তুলেছিল। আর যারাই তখন আওয়াজ তুলতো ঔরঙ্গজেবের বিরুদ্ধে, তাদেরকেই পুরো একদম মিটিয়ে দেওয়া হতো। সেই জন্য নিজের প্রোটেকশনের জন্য আর এই মুঘল সেনাকে একেবারে মেটানোর জন্য 50 টন ওজনের এই ক্যানন বানিয়েছিলেন রাজা জয় সিং। এই ক্যাননটা এত ভারী ছিল যে মানুষ দিয়ে তো ঘোরানোই যেত না, 4টে হাতির ইউজ করতে হতো। ক্যাননটা অ্যাসেম্বল করার পর একবারই ট্রায়াল করা হয়েছিল সেই সময় 100 কেজির বারুদ ভরে। এই ক্যাননটা যখন ট্রায়াল ফায়ার করা হয়েছিল, এর এতটাই আওয়াজ ছিল যে আশেপাশে যেসব সৈন্য ছিল তারা ডিফ হয়ে গেছিল। আর এখান থেকে 35 কিলোমিটার এরিয়াল ডিস্টেন্সে এই বুলেটটা পড়ে পুরো 3 কিলোমিটার জায়গা গর্ত করে দিয়েছিল। আর বাই রোড গেলে সেই জায়গাটা কিন্তু 65 কিলোমিটার দূরে পড়বে। আর যেখানে এই গোলাটা পড়েছিল সেখানে কিন্তু বর্তমানে একটা লেক তৈরি হয়েছে, যেটাকে গলিমার লেক নামে সবাই চেনে। তো জয়বান তোপ দেখে আমরা চলে এসেছি। এখানে রয়েছে এটা ট্যাঙ্কি, এটা বলে যে জলের ট্যাঙ্ক এখানে রয়েছে। আর এখানে সমস্ত জল টল সমস্ত কিছু রিজার্ভ করে রাখা হতো। তখন অবভিয়াসলি রাজস্থানে জল কম, জলের অভাব ছিল। আর শোনা যায়, মানে কন্ট্রোভার্সি আছে, যে ইন্দিরা গান্ধীর সময় এই ট্যাঙ্কি থেকেই প্রচুর ধন সম্পত্তি উদ্ধার করা হয়েছিল। আর এখান থেকে সেগুলোকে স্পেশাল রাস্তা ইমার্জেন্সি করে 3 দিন ধরে বন্ধ করে এই পুরো সম্পত্তি গভর্নমেন্ট নিয়ে চলে গেছিল। তো আমরা প্রথমেই ফোর্টে ভেতরে আগে ঢুকে ক্যাননটা দেখে নিয়েছি। ক্যানন দেখার পর আমরা সোজা চলে এসেছি সুভাট নিবাসে। এটা সুভাট নিবাস, এখানে রাজা বসতো আর এখানে সমস্ত সৈন্যদের কথা তারা শুনতো। আর রাজা তাদের সমস্ত সমস্যা শুনতো, তারপরে রণনীতি কিছু ডিক্লারেশন থাকলে সেগুলো দিত। আর এখানে একটা নাগাড়া রয়েছে। তখনকার দিনের পালকিগুলো এখানে রাখা আছে, রানীদের পালকি, রাজার পালকি। গদিটা হাতির ওপর বসতো রাজা। আর এগুলো হচ্ছে নাগাড়া। আচ্ছা, এটা হচ্ছে খিলাবতী নিবাস। আগেরটা ছিল হচ্ছে কি সুভাট নিবাস। ওখানে সমস্ত সেনাদের সাথে রাজা মিটিং করতো। আর এই জায়গাটা ছিল মন্ত্রীদের সাথে, মানে টপ যে মন্ত্রীরা ছিল পরামর্শদাতা রাজার, তাদের সাথে এইখানে বসে রাজা মিটিং করতো। এটা হচ্ছে লক্ষ্মী নিবাস। এখানে রানীরা যখন এই জায়গার ফোর্টে আসতো তখন এখানে তাদের এন্টারটেনমেন্টের ব্যবস্থা করা হতো। আর ওইখানে এখানে দেখা, এইখানে হচ্ছে পাপেট শো হতো। আর রানীরা বসতো এখানে। এইখানে একটা আসন করা আছে, এখানে রানীরা বসে
পাপেট শো দেখতো, নানা রকম নাচ গান এন্টারটেনমেন্ট যাওয়া হতো। এটা এই লক্ষ্মী নিবাসে হতো। এটা হচ্ছে রানীর পালকি, আর ওখানে রাজার পালকি আছে ওইখানটা, ওই যে। ওকে, তো আমরা লক্ষ্মী নিবাস থেকে এগিয়ে যাচ্ছি ভুলভুলাইয়ার দিকে। এখানে নাকি এটা ভুলভুলাইয়া, কারণ এটা একই রকম দেখতে। আচ্ছা, ওদিকটা কলকাতার রাস্তায় ঘুরেছি, আমাদের কাছে এই ভুলভুলাইয়া কোনো ব্যাপারই না। সো চলো, এখানে লেখা আছে ডাইনিং হল। এখানে সবাই বসে খাওয়া দাওয়া করতো। এটা রাজাদের, আর ওইটা মানে এটা মেলদের, আর ওই দিকে আরেকটা আছে সেটা হচ্ছে ফিমেল। এখানে হচ্ছে ললিত মন্দির। এটা গরমের সময়, এটা দক্ষিণ পশ্চিম দিক। তো এখানে রাজা রানী এসে রেস্ট করত। আর সোজা গেলে পড়ছে সাগর ছত্রি। ছত্রি এই কারণে বলা হতো বিকজ ছত্রি বলতে এগুলো একটা পাহাড় দেওয়ার জন্য একটা কর্নার করা ছিল, এখান থেকে সিপাহীরা পাহারা দিত। পুরো আরাবল্লী রেঞ্জটা খুব সুন্দর করে দেখা যায়। আর ওইটা হচ্ছে সাগর ছত্রি। আর এই যে এই সাইড দিয়ে যে রাস্তাগুলো দেখছো, এই রাস্তা করে ওখান থেকে ওখানে একটা লেক মতো করা হয়েছিল। এখানে তো ওপরে তখন পাইপিং সিস্টেম ছিল না, পাম্প সিস্টেমও ছিল না। তো হাতিরা ওই লেক থেকে জল নিয়ে এই সাইড দিয়ে, পাঁচিলের সাইড দিয়ে দিয়ে যে রাস্তাটা আছে, এই রাস্তাটা দিয়ে জলটা ওপরে নিয়ে আসতো। গাইডরা না তোমাকে মিসগাইড করার প্রচন্ড চেষ্টা করবে, বলবে ভুলভুলাইয়া হারিয়ে যাবে, কি করে তোমরা ঘুরবে। কিন্তু আমি বলছি ট্রাস্ট মি, এখানে সমস্ত মানে মার্কগুলো করা আছে, তো তোমাদের যেতে একদম প্রবলেম হবে না। তোমরা স্মুথলি সমস্ত দেখে দেখে তোমরা চলে যেতে পারবে। ছত্রি থেকে পুরো ভিউটা এরকম আসে। ওইটা হচ্ছে আমের প্যালেস, পুরো আমের সিটি, দারুণ। আর পুরো আরাবল্লীর রেঞ্জটা। তো ফোর্ট আমাদের দেখা হয়ে গেছে, এবার আমরা যাচ্ছি ক্যানন ফ্যাক্টরি দেখতে। এই জায়গার ফোর্টে সমস্ত ক্যাননগুলো এরা এখানেই বানাতো। তো এখানে পুরো ফ্যাক্টরিতে পুরো বারুদ থেকে শুরু করে কাঠের কাঠামো সমস্ত কিছু এখানে হচ্ছে। জায়গার ফোর্টে আসলে কিন্তু প্রচুর হাঁটতে হবে। আমের ফোর্টে অতটা হাঁটা নেই, কারণ আমের ফোর্টটা প্রিমাইসিসটা অতটা বড় নয়, কিন্তু জায়গার ফোর্টটা কিন্তু বিশাল বড়। একটা জায়গা, একটা পয়েন্ট দেখতে গিয়ে তোমাকে আবার সেখান থেকে ব্যাক করতে হবে, তারপরে আবার আরেকটা পয়েন্টে যেতে হবে। এগুলো হচ্ছে মাটির ছাঁচ, এর মধ্যে পুরো কামানগুলোর ছাঁচ আর কি। এগুলো ছোট বড় বিভিন্ন সাইজের ছাঁচ রাখা আছে। এখানে কামানগুলোকে না জেনারেলি অষ্ট ধাতু দিয়ে তৈরি করা হতো। তো এখানে পুরো সেই ধাতুটাকে মেল্ট করা হতো, এখানে মেল্ট করাতে হতো। এখানে চিমনি ছিল, পুরো এই ওপর দিয়ে গিয়ে সিঁড়ি দিয়ে পুরো ব্যাপারটাকে পর্যবেক্ষণ করা হতো। আর এখানে মেল্ট করা হতো, এখান থেকে ওই যে ফুটোটা আছে ওখান দিয়ে পুরো নিচে পড়তো, পড়ে সেই ধাতুটার শেপে, মানে ওই কামানের শেপে জিনিসটাকে তৈরি করা হতো। জায়গার ফোর্ট কমপ্লিট, এবার আমরা বেরোবো, যাবো নাহারগড় ফোর্টের দিকে। আর এখন বাজে 3টে বোধ হয়, 3:30 বেজে গেছে। আমরা এখনো লাঞ্চ করিনি, উড়ে যাচ্ছি। আর বললাম না অটো ভাড়া করেছি, সে অটো আমাদের লাঞ্চের টাইমও দিচ্ছে না। চলো চলো তাড়াতাড়ি। জায়গার ফোর্ট থেকে বেরিয়ে পাহাড়ি রাস্তা দিয়ে আমরা অটোতে পৌঁছে গেলাম নাহারগড় ফোর্ট। আমাদের নাহারগড় ফোর্ট ঘুরিয়ে অটো জলমহলে ছাড়ার কথা ছিল, কিন্তু উনি এত তাড়া দিচ্ছিলেন আর সারাদিন লাঞ্চ না করে আমরা চাইছিলাম একটু নাহারগড় ফোর্টে রিল্যাক্স করতে, অ্যাজ এই ফোর্টটা রাত 8টা অবধি খোলা থাকে। তাই আমরা নাহারগড় পৌঁছে অটো ছেড়ে দিই আর আমের ফোর্ট থেকে পানামিনা কুন্ড জায়গার ফোর্ট ঘুরিয়ে নাহারগড় ফোর্টে ছাড়তে
অটো ভাড়া আমাদের পড়েছিল 600 টাকা। এটা একটু বেশি পড়েছে জানি, কিন্তু আমাদের তখন আর কিছু করার ছিল না। নাহারগড় ফোর্টের এন্ট্রি টিকিট আমাদের পড়েছিল 50 টাকা পার হেড, আর অটোর পার্কিং এর জন্য লেগেছিল 24 টাকা। তো আমরা এখন নাহারগড় ফোর্টে চলে এসেছি, আর এখন আমাদের ব্যাটারি ডাউন, কারণ এখনো পর্যন্ত আমাদের লাঞ্চ হয়নি। আমরা এভাবেই চালিয়ে যাচ্ছি। তো এখন একটা গাইড নিয়ে নিয়েছি 200 টাকা দিয়ে। তো দেখা যাক যে কি কি আছে এখানে, একটা ওভারভিউ শর্টে নিয়ে নিই। तब आप अकेले बोलो, रिकॉर्डिंग का लफड़ा नहीं रखते। ও নেই করেंगे, ঠিক আছে ঠিক আছে। এখন একটা সবচেয়ে ফানি ইনসিডেন্ট হলো, আমরা একটা গাইড নিয়েছিলাম, তুই বল। আমরা একটা গাইড নিয়েছিলাম, তো গাইডকে যখনই মাইক্রোফোনটা আমরা পড়ার জন্য দিয়েছি, তো তখনই বলতে থাকে हम रिकॉर्डिंग नहीं करेंगे, रिकॉर्डिंग नहीं करेंगे। রেকর্ডিং নেই করেंगे, তো मैंने बोला ठीक है, মানে আমি বললাম ঠিক আছে, অসুবিধা নেই, আপনি মাইক ছাড়াই বলুন, আমি রেকর্ডিং করি। লাস্টে বলে না না, ক্যামেরা দিয়ে করলে পরে আমি করবই না, আপনি নিজে নিজে ঘুরে নিন। আমি বললাম ওকে ফাইন, ঠিক আছে, নিজে নিজে ঘুরে নিই। তো তোমাদেরকে বলি, আমি আমার নিজের নলেজ থেকেই বলছি, যতটুকু আমার নলেজ। আমের প্যালেস থেকে যখন রয়্যাল ফ্যামিলি জয়পুরের সিটি প্যালেসে শিফট করে, তখন রাজা সওয়াই জয় সিং 1734 সালে এই ফোর্টটা এমার্জেন্সির জন্য তৈরি করেছিল, যাতে কোনো অ্যাটাক হলে রয়্যাল ফ্যামিলি এই ফোর্টে এসে থাকতে পারে। যদিও নাহারগড় ফোর্ট হন্টেড বলে শোনা যায়, তবে এই ফোর্টের সবচেয়ে সুন্দর জায়গা হলো মাধবেন্দ্র ভবন, যেটা সওয়াই মাধো সিং তার 9 রানীর জন্য বানিয়েছিলেন। 9 রানীর জন্য 9টা গ্রীষ্মকালীন আর 9টা শীতকালীন মহল তৈরি করেছিলেন, আর সাথে ছিল রান্নাঘর। এই মহলের দেওয়ালের কাজগুলো এত সুন্দর যে দেখলে দেখতেই থাকবে। আর এই 9 রানীর মহল একই রকম দেখতে ছিল, আর একটা প্যাসেজ দিয়ে কানেক্ট ছিল। রাজা কখন কার কাছে, কোন রানীর কাছে যেতেন কেউ জানতে পারত না। প্রত্যেকটা মহলের এক একটা করে নাম আছে, যেমন এটার নাম হচ্ছে গিয়ে ললিত প্রকাশ, এখানেও একটা আছে জওয়াহর প্রকাশ। এটা ছিল হচ্ছে গিয়ে রান্নাঘর। এখানে এই যে উঁচু এটা দেখছো, এটা ছিল চিমনি, তখনকার দিনের চিমনি, এখান দিয়ে ওই হাওয়াটা পাস হতো। এই রাস্তা দিয়ে রাজা এক রানীর মহল থেকে আরেক রানীর মহলে যাতায়াত করতো, লাইক দিস। এই পুরো করিডোরটা এক রানীর মহল থেকে আরেক রানীর মহলে যায়। এক্সপিরিয়েন্সটা এত সুন্দর, ট্রাস্ট মি, মানে আমরা খাইনি কিন্তু কিছুই মাথায় আসছে না, এত এনজয় করছি আমরা। সেরকম ফটোজেনিক, এখানে সেরকম হিস্টোরিক্যাল কিছু নেই, বা যদিও বা থাকে আমার জানা নেই, যতটুকু পেরেছি দেখেছি নিজেরা, কারণ গাইড পালিয়ে গেছে। তো দিস ইজ দ্য ভিউ। এখানে সানসেট হচ্ছে, আর এই পুরো সিটি ভিউ। জয়পুর যদি ঘুরতে আসো তাহলে শুধু আর্কিটেকচার, প্রাচীন শিল্পের কারুকার্য আর হিস্ট্রির স্বাদ পাবে তা নয়, তার সাথে জয়পুরে রয়েছে বেস্ট ভিউ রেস্টুরেন্টস। কাল আমরা গেছিলাম বেস্ট হাওয়ামহল ভিউ একটা ক্যাফেতে, যার ভিউয়ের সাথে সাথে খাবারটাও বেশ ভালো ছিল। আর এখন আমরা যাচ্ছি বেস্ট জয়পুর সিটি ভিউ একটা রেস্টুরেন্টে, যেটা নাহারগড় ফোর্টের মধ্যেই রয়েছে। এখানেও
কভার চার্জ রয়েছে পার হেড 100 টাকা, যেটা শুধু ড্রিঙ্কসেই অ্যাডজাস্ট হবে, কোনো ফুডের সাথে নয়। সো ইন দ্যাট কেস আমার তো এই রেস্টুরেন্টটা বেশ কস্টলি লাগলো। আমরা পারাও রেস্টুরেন্টে চলে এসেছি। এখানে এন্ট্রি ফি লেগেছে 100 টাকা করে পার হেড। তবে এটা চা, কফি, সফট ড্রিঙ্কস আর ওয়াটারের সাথে অ্যাডজাস্টেবল। বাট হোয়াট এভার ইট ইজ, আমরা তো সারাদিন খাইনি, তো এখন কিছু তো খাবো। কিন্তু মেন অ্যাট্রাকশন যেটা, সেটা এটা। এখন সানসেট হচ্ছে, আমরা সানসেট দেখতে দেখতে একটু চা কফি খাবো, একটু রিল্যাক্স করবো। এখানকার ভিউ তো তোমাদের দেখালাম, কিন্তু যদি খাবারের কথা বলি তাহলে বলবো একদমই ভালো না। আমরা কফি নিয়েছিলাম যেটা মেশিন কফি ছিল, অতিরিক্ত মিষ্টি দেওয়া, আর টি এর মধ্যে অনলি মিল্ক টি অ্যাভেলেবেল ছিল। কফির প্রাইস ছিল 60 টাকা করে, সো আমাদের 40 টাকা গয়া পানি মে। আর ফুড হিসেবে নিয়েছিলাম ড্রাই চিলি চিকেন, যার দাম ছিল 400 টাকা, কিন্তু এতে চিকেন কম, কোটিং বেশি ছিল, আর সয়া সসের পরিমাণটা বেশি ছিল, তাই একটু তিতকুটে ফ্লেভার আসছিল। যদি সানসেটই দেখার হয় তাহলে পারাও রেস্টুরেন্টে না এসে তার পাশ দিয়ে একটি রাস্তা চলে গেছে, ওখানে যাওয়া যায়। और মাধবেন্দ্র ভবনের ছাদ থেকেও দেখা যায় এই সানসেট। বাট ওয়ান টাইমের জন্য এই রেস্টুরেন্টে আসতেই পারো, তবে গুড ফুডের এক্সপেকটেশন না করাই ভালো। তো আমরা এখন ফোর্ট ঘুরে, নাহারঘাট ফোর্ট কমপ্লিট করে আরেকবার গেছিলাম একটু শপিংয়ে, কারণ মেয়েদের তো জানোই একবার শপিং কমপ্লিট হয় না। তো ওখান থেকে টুকটাক কিছু কেনা বাকি ছিল, সেগুলোকে কমপ্লিট করে আমরা এখন হোটেলে ফিরেছি। আর একবারে ডিনার কমপ্লিট করে আমরা হোটেলে যাব। केसरिया